বুদ্ধি আছে মানতে হবে, মানে গোপাল ভাঁড়ের মতো আস্তে 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 আস্তে। আমার মনে হয় এত বুদ্ধি আছে বলেই আমার ভাসুরের সামনের দিকে একদম ঘাস নাই, সেই কারণে মা যদি পেশার পরে ও মা কাকে বলেন তো, এই জন্য সামনের দিকে একদম ঘাস নাই, ফাঁকা মাঠ একদম। আমার মনে হয় বুদ্ধি যদি তোমার বউকে দেখেন না, বারো ভাজা খাওয়ায়, ওই মিশাল খাওয়ায়, চপ খাওয়ায়, খাওয়ায় না মন পাওয়ার জন্য। নতুন বিয়ে করলে পরে ওই বাজারে আসে, আসার পর সন্ধ্যাবেলা কিছু না কিছু নিয়ে যাবে বউকে ভালো রাখার জন্য। আর এইটা যদি না করে বউ কোন দিন যে পাখি ফুরুস করে চলে যায় কোনো ঠিক নাই। এখনকার দিনে কোনো গ্যারান্টি নাই, ওই যে রেড সিগন্যালও মানামানি করে না, 2-3টা বাচ্চারাই খাও চলে যায়, যায় না বাবা? এখন এটা কিন্তু বেশি চলছে। আগে জানতাম মেয়েরা বুকিং হয়ে থাকে, আর এখনকার দিনে বউদের নিয়েও কোনো গ্যারান্টি নাই। আগে যদি বউ হতো যে আর কোনো চিন্তা নাই, বউ সিঁদুর পড়েছে মানে আর চিন্তা নাই। কিন্তু এখনকার দিনে যদি সিঁদুর কপালের মধ্যে পড়ে আরো ভয় বেশি, তার মধ্যে যদি আরো সুন্দরী হয়, গায়ের চামড়াটা যদি ফর্সা হয়, আহারে, তাহলে ওই বউরে নিয়ে ভয়। একজন না একজন পাহারা দেওয়ার জন্য থাকতেই লাগবে, লাগবে না? মানে বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে তবুও রেখে চলে যাচ্ছে। তাহলে প্রথম প্রথম তো একটু অন্যরকম ভাব দেখাতেই হবে। স্বামী খুব আদর করে, এখন কি করলো, বাজারে গেল, বাজারে গিয়ে চপ নিয়ে এলো। এখন বউ চপ খায়, চপ ভাঙলো, ভেঙে চপ মুখে দিতে নেয়, দেখে চপের মধ্যে চুল, চপের মধ্যে চুল, ভাবলো একটার মধ্যে চুল পড়েছে, চপটা ফেলে দিয়ে আরেকটা চপ নিল, ওই চপটাও ভাঙলো, এখন দেখে ওইটার মধ্যেও চুল। তাড়াতাড়ি করে বউ যখন বললো এগুলো কি চপ এনেছো, চপের মধ্যে চুল, তোমাদের এই জায়গায় কি চপের মধ্যে চুল থাকে, মানে জায়গার বড়াই করলো। আর দেখবেন মেয়েরা কিন্তু বাবার বাড়ির বড়াইটা একটু বেশি করে, বাবার বাড়ির জায়গার, তাই না? আমার ওই মানে আমার অমুক জায়গায় আমার বাবার বাড়িতে এত এত জিনিস আছে, বাজার ঘাট সব ভালো, জামা কাপড় ভালো পাওয়া যায়, তাই না? মিশালের দোকানও যদি একটা থাকে যে ওই দোকানের মিশালটা খুব টেস্টি হয়, মানে বাবার বাড়ির, শ্বশুর বাড়ির সব জিনিসই মন্দ, এরকম হয় একটা ব্যাপার স্যাপার। এখন বউয়ের কথা শুনে সোহাগী বউ এমন করে বলল, মনে পেল দুঃখ, গিয়ে ওই যে যার দোকান থেকে নিয়েছে সেই ব্যক্তিকে বলছে, ও দাদা, আপনি চপ দিলেন, চপ ভালো চপ দিতে পারলেন না, নতুন বউ ঘরে আমার, নতুন বউকে আমি চপ দিলাম আর চপের মধ্যে চুল, দাদা ব্যবসা করেন, ব্যবসা লাটে উঠিয়ে দেব। খুব গরম দেখাচ্ছে। এখন ওই ব্যক্তি বলতেছে যে দাদা বেশি দিন আর চপের মধ্যে চুল থাকবে না, কেন একটু ধৈর্য ধরে কথাটা শোনেন, আমার কোনো দোষ নাই, কেন আমি যে বিয়ে করেছি আমার বউটাও মানে সেরকম সুস্থ না, ওই চপের দোকান দিয়ে খায়, মানে একটা হাত নাই। চপ বানাতে গেলে কি করতে হয়, আলুটা সেদ্ধ করতে হয়, মানে আলুর চপ, আলু সেদ্ধ করতে হয়, সেদ্ধ করে তারপর কি করতে হয়, এটার মধ্যে মশলাপাতি দেয়, দিয়ে তারপর গোল করতে হয়, গোল করতে হয় না, গোল না হয় এক হাতে কোনো মতনে গোল হয়, এক হাতে করা যায়, একটা হাত তো নাই, এক হাতে গোল করে করে চ্যাপটা করবে কোন জায়গায়, ওই বগল তলার মধ্যে দিয়ে চ্যাপটা করে, বগল তলার মধ্যে দিয়ে যখন চ্যাপটা করে, এখন কয়েকটা তো থাকতেই পারে নাকি, বলে আর বেশি দিন নাই, ওই মানে প্রায় ফ্রেশ হয়েই গেছে, পরে আর চুল টুল পাবেন না। তো আমার বিপক্ষে সরকারেরও এই বছর অর্ধেক চুল দেখা যায়, পরের বছর আর পিছনের গুলাও পাবেন না, একদম ফ্রেশ মাল পাবেন, একদম পিছনেও থাকবে না। বলে তোমার এমন বর্ষণ কেন? হ্যাঁ ঠাকুমা, আমি তোমার কাছে জানতে চাই, সিঁদুর নাই সিঁথিতে একটু কিঞ্চিত দেখতে পাই, তারপর সাদা শাড়ি, আবার পার দেখা যায় লাল, এইখানেই তো রয়েছে ভেজাল, সুন্দরভাবে যেন জবাব পাই। শোনো 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 ও গো, শোনো দিয়া মন, আর
সেই সব কথার জবাব আমি দেব গো এখন। সধবার লক্ষণ, দুই হাতে শাখা পলা, কপালে সিঁদুর, সিঁথিতে সিঁদুর, নাকে আছে নাকের ফুল, কানে আছে দুল, সুন্দর সেজে গুজে থাকে, সিঁদুর দেয়, লাল শাড়ি, মানে বসনটা হচ্ছে লাল, ছাপা শাড়ি পরে, সেটা হচ্ছে সধবার লক্ষণ। তার স্বামী বেঁচে আছে বোঝাই যায়। বিধবা কারে কয়? শাখা পলা নাই, ফেলে দিয়েছে, সিঁদুর মুছে ফেলেছে, সাদা বসন পরে, শ্বেত বসন, তাকে বলা হয় বিধবার লক্ষণ। তার মানে স্বামী বেঁচে নাই। অধবা, শাখা সিঁদুর আছে, স্বামীর সঙ্গে সম্পর্ক নাই, আবার ডিভোর্সও দেয় না, তাকে বলা হয় অধবা। আর ধবধবা, আমারে কয় তুমি হইলা গিয়ে একদম ধবধবা। আচ্ছা, ধবধবা কেন? ওই যে একটু এরকম বসন দেখে, সাদা বসন, লাল পাড়, শাখা এক হাতে আছে অন্য হাতে নাই। এইটা কারণ আছে দাদু ভাই, আমার স্বামী ব্রাহ্মণ দেব, ওই না কার না আছে জানা, নামটি আমার হৈমবতী, করব বর্ণনা। স্বামী আমার সন্ন্যাসী হয়ে সন্ন্যাস গেছে, তোমারে জানাই, আর সন্ন্যাসে যাওয়ার একটি লক্ষণ আমি দেখতে পাই। সন্ন্যাসে যাওয়ার, স্বামী যদি সন্ন্যাসে চলে যায়, নারীটাকে মানতে হবে সে আর ঘরে ফিরে আসবে না। মানে সন্ন্যাসে যাওয়া মরে যাওয়া, শাস্ত্রে আছে নিদর্শন, সন্ন্যাসে যাওয়া মরে যাওয়া সমান, বলে গেছে মহাজন। তাই আমার স্বামী সন্ন্যাসে চলে গেছে, মানে বড়াই বুড়ির স্বামী সন্ন্যাস হয়েছে। আচ্ছা, আমরা যে শাখা সিঁদুরটা পাই, কার জন্য পাই? স্বামীর জন্য পাই। কখন পাই? বিয়ের আগে। কেমন? যখন কিনা সোনা কাপড় করে। ওই না বিয়ে যখন ঠিক হয়ে গেল, আমি তোমারে জানাই, ওই মেয়েটাকে সোনা বস্ত্র করে আমি তোমায় বলে যাই। সোনা বস্ত্র মানে বস্ত্র দিতে হয় মেয়েটাকে। বিয়ে ঠিক হয়ে গেছে, শ্বশুর বাড়ি থেকে অনেকেই গেল, গুরুজন ব্যক্তি আরো অন্যরা আত্মীয় স্বজনে গেল, গিয়ে কি করলো? ভিআইপি ভর্তি করে নিয়ে গেল, যা যা লাগে। মেয়েটাকে বসালো আসন পেতে, হাতের মধ্যে কি দিল? শাখা, সিঁদুর, পলা, এগুলো দেয় তো, শাখা, সিঁদুর, পলা, নতুন বস্ত্র, সোনা, আলতা, এই জিনিসগুলো দিতে হয়। তারপরে আরো অনেক কিছু দেয়, ওগুলো না দিলেও চলে, তবুও দেয়, বেশি বেশি দেয়। যার যেমন অবস্থা তার তেমন ব্যবস্থা। গরিবের গরিবানা লবণ দিয়ে বলে পিঠা বানা নাকি। তারপর কি করে? মেয়েটাকে বসিয়ে সেখানে সোনা কাপড় করে। সোনা কাপড়টা কেমন করে হয়? কোন গুরুজন ব্যক্তির দ্বারা তুমি শোনো দিয়া মন, কপালের মধ্যে একটু সিঁদুর ছুঁয়ে দেয়, আমি বলি গো এখন। কোন গুরুজন ব্যক্তির দ্বারাই সেখানে কপালের মধ্যে একটু সিঁদুর ছুঁয়ে দিতে হয়। সবকিছু হাতে দিয়ে কপালে একটু সিঁদুর ছুঁয়ে দেয়। অনেকেই জানে, অনেকেই জানে না, এক একজনের এক এক নিয়ম। কপালে দেওয়ার মালিক কে? গুরুজন ব্যক্তি, সে দাদু শ্বশুর হোক কিংবা কোনো গোসাই ঠোসাই সেরকম হোক, গুরুজন ব্যক্তি, জ্যাঠা শ্বশুর হোক, মানে তাদের দ্বারা, গুরুজন ব্যক্তির দ্বারাই কপালে সিঁদুর দিতে হয়। কপালের মালিক হচ্ছে শ্বশুর বাড়ির গুরুজন ব্যক্তি, কপালে সিঁদুর দেওয়ার মালিক। তারপর আমরা হাতে শাখা পরি। এক হাতে শাখা পরি কার নামে? গোবিন্দের নামে। আরেক হাতে শাখা পরি আমরা স্বামীর নামে। কি বাবা, তাই তো? আমরা 5 জায়গায় সিঁদুর পরি মাগো।
ওই না ডান হাতের শাখায় বাম হাতের শাখায় আমরা দেখিবারে পাই, প্রত্যেক নারী সিঁদুর দেয় গো আমি বলে যাই। কপালে 1, সিথিতে 2, ব্রহ্মতালু 3, বাম হাতে শাখায় 4, ডান হাতের শাখায় এই হচ্ছে 5। আর এখনকার দিনে আর একটা বাড়তি জায়গায় দেয়। আর বিষ্ণুপ্রিয়া সিঁদুর পড়েছিল 6 জায়গায়। এখনকার দিনে টিকটকের জামানা, মোবাইল খুললেই টিকটক চলে আসে কিনা, বাপরে বাপ, ঘরে নাচে বাইরে নাচে, মানে অন্যরকম ব্যাপার। নায়িকারা অভিনয় করত, আর এখনকার দিনে ঘরে ঘরে নায়িকা, ঘরে ঘরে নায়ক আমরা দেখতে পাই। টিকটকের মধ্যে মোবাইল খুললেই দেখা যায়। এখন সিঁদুর নামতে নামতে চলে এসেছে গলায়, মানে কণ্ঠে, কিন্তু কণ্ঠে সিঁদুর না, কণ্ঠে দেয় তিলক। কণ্ঠে সিঁদুর দেয় না, ওই যে একজনেরটা দেখে আরেকজন দেয়। টিকটকের মধ্যে গলার মধ্যে সিঁদুর দিয়ে টিকটক করে। এখন বিয়ের পরেই সবাই খালি ওই গলার মধ্যেই সিঁদুর পরে। তাহলে সিঁথিতে না দিয়ে গলাতে দিলেই হয় নাকি? এটা কোনো শাস্ত্রে নেই যে গলার মধ্যে সিঁদুর পড়তে হবে। ওটা দেয়, মানে দেখে দেখে সবাই দেয়, দিক, আমার তাতে কোনো দুঃখ নাই। যার যেমন ইচ্ছে সে সেরকম ভাবে চলবে, তাই না? কিন্তু আমি শ্বশুর বাবাকে জিজ্ঞাসা করে যে দিতে হয় নাকি জানার একটু দরকার হয়, যেহেতু সধবা নারী। শ্বশুর বাবা বলে যে এটা কোনো শাস্ত্রে পাওয়া যায় নাই, তোমার দেওয়ার দরকার নাই। সেই কারণে আমার দেখেন কণ্ঠে কিন্তু নাই, কণ্ঠে তিলক দেওয়া হয়। তাই তো এইভাবেতে সিঁদুর পরি আমরা, তুমি শোনো দিয়া মন, আর সেই সব কথা সভা মাঝে করব বিশ্লেষণ। তাই বড়াই বুড়ি কপালের সিঁদুর মুছে ফেলেছে। বড়াই বুড়ির কপালে কিন্তু সিঁদুর দেখা যায় না। দেখা যায় কি? দেখা যায় না। কপালে সিঁদুর মুছে দিয়েছে। কেন? যেই বিয়েটা ঠিক করেছিল সবাই মিলে, সেই বিয়েটা তো আর টেকে নাই। স্বামী তো আমার সঙ্গে সংসার করে না, সেই কারণে কপালেরটা মুছে ফেলেছি। তারপর শ্বেত বসন। শ্বেত বসন হচ্ছে শান্তির প্রতীক। আমার স্বামী যেখানে গেছে সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর শান্তির প্রতীক। শান্ত ভাব শ্বেত বসন পড়লে পরে মনটা শান্ত হয়। সেই কারণে আমি ঘরে থেকে শান্ত ভাব আমার মধ্যে রেখেছি। তাই শ্বেত বস্ত্র বড়াই বুড়ির দেখা যায়। লাল পাড়, লাল পাড় হচ্ছে সধবার লক্ষণ। স্বামী তো বেঁচে আছে, আমার সঙ্গে সংসার নেই, কিন্তু বেঁচে তো আছে, সেই কারণে সধবার লক্ষণ, মানে একটুখানি পাড় দিয়েছি লাল। সেরকম শাড়ি পরি। এক হাতের শাখা পলা নাই, আর অন্য হাতে দেখা যায়। এক হাতে ওই যে গুরু গোবিন্দ আর স্বামী, তাই এক হাতেরটা আমি খুলে রেখে দিয়েছি, কারণ তার সঙ্গে আমার আর সম্পর্ক নাই। সিঁথিতে একটু কিঞ্চিত সিঁদুর দেখা যায়। কেন? স্বামী যেখানেই থাকে আছে যেন ভালো থাকে। যতদিন একটা নারীর স্বামী বেঁচে থাকে, সিঁথিতে সিঁদুর দেয় স্বামী, সিঁথির সিঁদুরের মালিক হচ্ছে স্বামী। তাই স্বামী বেঁচে আছে বলে স্বামী যেখানেই থাকুক ভালো থাকুক, সেই কারণে শুভ কামনা করি স্বামী যেন সুস্থ থাকে। সেই কারণেই আমি সিঁথিতে একটু কিঞ্চিত সিঁদুর পরি। এই তো আমার কথাই গো, কথাই মিটে গেল। চাঁদ বদনে বাহু তুলে হরি হরি বলো গো, হরি 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 বলো গো, হরি বলো ভাই। হরি ছাড়াই জগতে অন্য গতি নাই গো, হরি 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 বলো গো। এক বাবা 100 টাকা দান করলেন, সেই দান মাথায় তুলে নিলাম। একজন বড় ভক্ত, কথা নয় একদম শক্ত, দান সবাই করতে পারে না, নিতাই গৌর হরি বল। সেই বাবার দান মাথায় তুলে নিলাম। আরেকটি জিজ্ঞাসা আছে, একটা আগে গান গাই, তারপর সেই জবাবের দিকে যাই। করে জবাব দেব। পূর্বজনম
পূর্বজন্ম হচ্ছে দেবী দুর্গা, আদ্যাশক্তি মহামায়া সতী, তাই না? সেই পূর্বজন্মে মানে দেবী দুর্গা, দুর্গা পূজা করতে গেলে বেশ্যাবাড়ির মাটি কেন প্রয়োজন হয়? মহাদেব, দেবের দেব মহাদেব, দুর্গা মনে মনে ভাবলো তাই মহাদেব আমার কোথায় যায়। সঙ্গে সঙ্গে বুঝতে পারলো মহাদেব কোথায় যায়। মহাদেব যায় কুচুনি পাড়ায়। কেন কুচুনি পাড়ায় যায়? ওই বেশ্যা নারী, কুচুনি নারী। দেবী দুর্গা মনে মনে ভাবলো কুচুনি নারীর সঙ্গে হয়তো প্রেম ভালোবাসা। দেবী দুর্গাও সেই কুচুনি পাড়াতে গেল, মানে বেশ্যা পাড়াতে গেল। বেশ্যা পাড়াতে যখন গেল, স্বামীকে ফিরিয়ে আনার তরে সেখানে গিয়ে সব ঘটনা বুঝতে পারল যে কুচুনি নারী সে একজন শিব গৌরীর পরম ভক্ত। কিন্তু সে তো কুচুনি পাড়ায় চলেই গেছে। বেশ্যা পাড়ায় একজন নারী যদি যায়, তাহলে সেই নারীকে কোন নজরে মানুষ দেখে? সঙ্গে সঙ্গে দেবী দুর্গা মহাদেবের কাছে স্বীকার করলো, হে স্বামী, আমি ভুল বুঝে তোমাকে ফিরিয়ে নেওয়ার তরে এই কুচুনি পাড়াতে এসেছি স্বামী। আমাকে এখন কুচুনি পাড়া থেকে বেশ্যা পাড়া থেকে যখন আমি বেরোবো, সকল নারীরা আমাকে লজ্জা দেবে, সকল নারীরা আমাকে ঘৃণা করবে, আমার পূজা তো আর কেউ করবে না। তবে স্বামী, এই দুঃখ রাখার মতো জায়গা আমি কোথায় পাই? সেদিন মহাদেব গোসাই বলেছিল, তুমি ভুল করে হোক, জ্ঞানে হোক, অজ্ঞানে হোক, তুমি তোমার স্বামীকে ফিরিয়ে নেওয়ার তরে তুমি একজন সহধর্মিনীর মতো কাজ করেছ। আর তোমার পূজা কেউ করবে না, এটা কি আমি মেনে নিতে পারি? সেই কারণেই আমি আজকে তোমাকে আশীর্বাদ করলাম দান, যারা যারা দেবী দুর্গা পূজা করবে তাদের বিপদ আপদ থেকে তারা অনেক দূরে থাকবে। দুর্গতি নাশিনী দেবী দুর্গা আমরা সকলেই জানি। আর দুর্গা পূজা করতে গেলে অবশ্যই বেশ্যা পাড়াতে আসতেই হবে। বেশ্যা পাড়ার মাটি ছাড়া দুর্গা পূজা সুসম্পন্ন হবে না। সেই কারণেই যারা দুর্গা পূজা করে বেশ্যা পাড়ার মাটির দরকার হয়। কিন্তু এই নিয়মটা এখন অনেকটা মানে কম করে দিয়েছে। কেমন, এখন তো শর্টকাটের জামানা না, সময় এত হাতে কারণেই, সেই কারণেই ওই যে কুমোররা যে ঠাকুর তৈরি করে, যারা দুর্গা ঠাকুর তৈরি করে, ওই কুমোররা একবারেই মাটি নিয়ে আসে, কিঞ্চিত পরিমাণ নিয়ম সেই প্রতিমার মধ্যে দিয়ে থাকে, তাতেই সেই কথা কেটে যায়। মহাদেব যে আশীর্বাদ করেছিল সেই আশীর্বাদ কিন্তু সেখানেই মিটে গেল। এখানেই তাহার জিজ্ঞাসা ছিল, জবাব হয়ে গেল। তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করে আমি আসর ছেড়ে দিতে চাই। কৃষ্ণের আমি দেখতে পাই, কৃষ্ণ জন্মগ্রহণ করেছে চতুর্ভুজ হয়ে। শঙ্খ চক্র গদা পদ্মধারী কৃষ্ণ স্বয়ং ভগবান অবতার গ্রহণ করেছে মানব রূপে। আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, দুটি হাত তোমার দেখা যায়, আর দুটি হাত তোমার কোথায়? জন্মের পর তোমার ছিল চারখানা হাত, তুমি ছিলে চতুর্ভুজ, তাহলে দুটি হাত তোমার মধ্যে দেখা যায়, দুই হাতে বাঁশি বাজাও। আর দুটি হাত কোন জায়গায় রেখেছো একটু জবাবটা সুন্দরভাবে আমাকে দাও। এটা এক নাম্বার জিজ্ঞাসা। দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা করি তোমার ধারে। আমরা দেখি কৃষ্ণ কদম গাছের সঙ্গে বেশি লেনা দেনা করে, অন্য অন্য গাছের সঙ্গে এমন লেনা দেনা নাই। কদম গাছের কখনো তলে, কদম গাছের ডালে, কখনো কদম গাছের কি তলে হেলে, এমন আমরা দেখতে পাই। কখনো হেলে, কখনো তলে, কখনো ডালে। কদম গাছের মধ্যে মানে যে গাছের মধ্যে বাদর চড়ে না, যে গাছের ফল ফুল পূজায় লাগে না, ওই কদম গাছের সঙ্গে কিসের তোমার এত লেনা দেনা আমি তোমার কাছে জানতে চাই। এবং এই কদম গাছ কি এমন পুণ্য করলো যার জন্য স্বয়ং ভগবানকে কমের পক্ষে 3 বার ভগবানকে তার সেই গাছের নিচে পাওয়া যায়, লেনা দেনা হয়। আমি তোমার কাছে সুন্দরভাবে জানতে চাই। আবার দেখেন ওই আরেক কদম গাছ আছে, কালীয় নাগ দমন করেছিল
ভগবান শ্রীকৃষ্ণ সেই নদীর তীরে যে জল বিষ, ঠিক আছে, সেখানে একটা কদম গাছ, মানে সেখানে কোনো গাছ নেই, এত বিষ, জলটাই তো বিষ, ওই বিষক্রিয়ায় কোনো গাছ সেখানে বেঁচে থাকতে পারে না। আমি তোমার কাছে জানতে চাই, সেই জায়গাতে একটা কদম গাছ দেখা যায়, ওই কদম গাছটা কেমন করে বেঁচে রইল, সেখানে কদম গাছটা কেমন করে সৃষ্টি হইল, সুন্দরভাবে একটু তুমি উইঠা খুইলা বইল। সুন্দরভাবে জিজ্ঞাসা রইল। এখন আমার আসর ছেড়ে দেওয়া ভালো। এই পর্যন্ত তোমার কাছে আমার জিজ্ঞাসা গেল হইয়া, চাঁদ বদনে সবাই মিলে বল হরি হরি বলিয়া রে, হরি 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 বল রে, হরি বল ভাই, দেশ বিদেশে খুঁজে বেড়াই মনের মানুষ নাহি পাই রে, হরি 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 বল রে। খুব ভালো লাগলো, যা জিজ্ঞাসা ছিল সুন্দর করে জবাব দিল, কিন্তু জবাব দিতে গিয়ে একটু আবার অন্যরকম হয়ে গেল। কি? আচ্ছা, আমার মাথার সামনে চুল নাই, তোমার কোন জায়গায় অসুবিধা হয়েছে? এটা তো তোমার অসুবিধা হওয়ার কথা না, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে বুদ্ধি বেশি যার, চুল নাকি থাকে না তার। দেখো কথাটা ঠিক, কিন্তু তুমি জানো না ভিতরের দিক। আমার যে সামনে চুল নাই, এটার একটা কারণ আছে। যারা বউয়ের আদর বেশি বেশি পায় তাদের সামনে দিয়ে একটু চুল যায়, যারা বউয়ের আদর পায় না তাদের সামনে চুল যায় না। এটা হচ্ছে আমার জবাব। আমি যখন গান গেয়ে বাড়িতে যাই, আমার যে শ্বশুরের বেটি, কথাটা একদম খাঁটি, আমার বগলে বসে কয়, ওগো স্বামী তুমি সবচাইতে দামি, তোমার জন্য ধন্য হয়েছি আমি, তুমি দেশ বিদেশে গিয়ে কত কৃষ্ণ কথা কও, হরিগুণ গান গাও, আমার মন্তরটা ভরে ওঠে, তোমার জন্য আমি কত সম্মান পাই। এইটা কইয়া খালি আমার আদর করে, খালি মাথার কপাল থেকে দিকে হাতায়, আদর করতে করতে এই পর্যন্ত গেছে। এই হলো কারবার। এইবার কমুনা আবার বাকিও থুমুনা। এর যে স্বামী, হ্যাঁ, আমার যে স্বপ্না দাসীর যে স্বামী, আমার ছোট ভাই, ওর মাথায় চুল যায় নাই। ওই ভাই আমার সাথে গল্প করছে, কয় দাদা আমার কিন্তু বাড়িতে শান্তি নাই, বউয়ের কামাই খাই, আমার তো শান্তি নাই, ওর কিন্তু চুলও যায় নাই। আমার মনে হয় আমার ভাই এই বৌমার আদর পায় না, এই জন্য তার চুলও যায় না। যাক, মানে পেঁয়াজ দিছিল ধরার জন্য, তাই না? কিন্তু পেঁয়াজটা খাটে নাই, চেষ্টা করছে কিন্তু পেঁয়াজ খাটলো না। মানে একজন না জিলাপির দোকান করতেছে, জিলাপি ওই যেখানে বানাইতেছে না, এরকম জিলাপির দোকান দিছে। ইস, এত বেচা কিনি, বাপরে বাপ, দিয়াজ তাল পায় না, অর্ধেক ভাজা হইতে হইতে মানুষে নেওয়া শেষ। আরেকজনের সিরামুড়ির দোকান দিছে, ওর বেচাই হয় না। এখন যে সিরামুড়ি বিক্রি করে, ও কয় জিলাপির দোকানদারে, রে দাদা আমার কথা নিবেন, আমার একটু জিলাপি বানানো শিখাই দিবেন। কয় কেন? কয় আমার সিরামুড়ি তো বেচা হয় না, আপনার ব্যবসা নষ্ট করব না, আমি বাড়িতে জিলাপি বানাবো, ওই পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বেচবো, হাটে আসবো না। এখন দোকানদারে তো দয়া হইল, কয় যেন শিখা যদি ব্যবসাটা করতে পারেন, ছেলে মেয়ে নিয়ে বাঁচবেন। এবার উনি কম দামে সিরামুড়ি বিক্রি করে দিয়া একবারে কড়াই, তেল, চিনি, গুড়, আটা, ময়দা যা লাগে সব কিনে নিল, আর জিলাপি দোকানদার শিখাইয়ে দিল, দাদা এই যে তেলের কড়াই, তেল জাল করবেন, তেল গরম হবে, আরেকটা রাখবেন শিরার কড়াই, মানে চিনির কড়াই, ওটার মধ্যে চিনি দিয়ে জাল করবেন,
এই তেলের কড়াইয়ের মধ্যে ভাজবেন, তারপরে চিনির যে শিরা ওইটার মধ্যে ছাড়বেন, তারপরে তুইলা বিক্রি করবেন। তার আগে আরেকটা ঘটনা, আটা কিংবা ময়দা ওইটা মিশানোর ব্যাপার আছে, ওইটাকে মশলা দিয়ে মিশাই তারপরে ওই যে অনেকে দেখবেন আগের দিনে কুপি ছিল না, বাড়ি বাড়ি কুপি, তেল ভরার কুপি, যেটা বাতি, ওই কুপিতে তেল ভরতে গেলে আবার যে একটা জিনিস লাগতো, ওটার অনেকে কয় টিপ, এরকম একটা জিনিস লাগতো, তাই না? ওইটার মধ্যে তেল ভরা, কয় এরকম একটা নিবেন, এটা নিলেও হবে। আর যদি পয়সা কুলাইতে না পারেন তাহলে যে নারকেলের যে মালই, নারকেলের মালই দিয়েও হবে। নিচে একটা ফুটা করবেন, ওই ফুটার মধ্যে আঙ্গুল দিয়ে রাখবেন, এবার ওইটার মধ্যে গোলা দিবেন। এবার যখন নাকি তেলটা গরম হবে, ওই যে আঙ্গুলটা ছেড়ে দিয়ে, আঙ্গুল ছেড়ে দিলেই তখন ওই যে গোলা পড়বে, ওটা আড়াই পেঁচ দিবেন, আড়াই পেঁচ দিয়ে টান দিবেন, আবার আড়াই পেঁচ দিবেন, আবার টান দিবেন, আড়াই পেঁচ দিবেন, আবার টান দিবেন, আড়াই পেঁচ দিবেন, এইভাবে টান দিবেন, আড়াই পেঁচ দিবেন, এইভাবে জিলাপি হয়ে যাবে। সব কিছু মনে আছে, বাড়িতে গেছে, এবার গিয়ে কইতাছে বউয়ের কাছে, কয় জিলাপি বানামু, কয় তুমি জীবনে বানাইছো কোনোদিন? কয় শিখাইছি, পুরুষ মানুষ, হ্যাঁ শিখাইছি, সব পারবো। এবার বউয়ের তো আনন্দের সীমা নাই, জিলাপি বানাইবো। এবার সব কিছু ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক, যখন নাকি যে মালুর মধ্যে গোলা নিল, আঙ্গুল তো একটা ঢুকানো ছিল, আঙ্গুল যখন ছেড়ে দিল, ওই যে আড়াই পেঁচ দেওয়া লাগবে ওইটা ভুলে গেছে, আঙ্গুল ছেড়ে দিছে, গোলা খালি পড়তে আছে, উনি কমর রে আড়াই পেঁচ দেয়, আর তো খালি পড়তেই আছে। দেখেন যে জিলাপি তো হয় না, খালি হয় তেলের পিঠা। এখন ওর বউ কয় তুমি মনে হয় পেঁচ ভুলে গেছো, কয় হ্যাঁ মনে হয় তাই। এখন ওর বউ ওদিকে পেঁচ দেয় আড়াই পেঁচ, আর ও এদিকে পেঁচ দেয় আড়াই পেঁচ, এক কড়াই খালি হইলো তেলের পিঠা, মানে পেঁচ ভুলে গেছে। এরকম নিজে গল্প কইছে, হ্যাঁ কয় বুদ্ধিতে খালি চুল যায়, ওই যে পেঁচ ভুলে গেছে। আর বুদ্ধিতে খালি চুল যায় না, যাদের মাথায় বুদ্ধি নাই ওদেরও চুল নাই, এরকম অনেক মানুষ আছে। আবার এটা হচ্ছে ভালো একটা জবাব, কারণ শোনো, যাদের সামনে দিয়ে চুল যায় দেখবা ওই লোকগুলা গরিব কম হয়। এটা আমি এখান থেকে বললাম, আপনারা বিচার করে দেখবেন। যাদের সামনে দিয়ে চুল যায় এরকম লোক, গরিব লোক একবারে কম পাবেন, ভিখারি লোক পাবেনই না। যেগুলো লোক ভিক্ষা করে খায় দেখবেন চুল আছে বোঝাই, 100-র মধ্যে 98টা মিলে যাবে দেখবেন। যাদের চুল যায় ওরা বউয়ের আদর পায়, ওরা একটু ধনী হয়, একটু সম্মানও পায়। সম্মান অনেকেই পায়, কিন্তু এটা একবার লক্ষণ খাঁটি। তোমার জবাব দিলাম ঠাকুমা, এবার তোমার কথায় যাই, একটা গানের সুরে সুরে, সময় বেশি নাই। হ্যাঁ, ও আমাদের পরেই এই মঞ্চে বিখ্যাত দুইজন শিল্পী আজকে আসছে, বীরভূম রাঙ্গামাটি দেশ থেকে। একজনের নাম রঞ্জন দাস বাউল, আরেকজন পিঙ্কি দাসী। যেমন গান গায় তেমন নাচে তেমন মিষ্টি হাসি, নাম হইল তার পিঙ্কি দাসী। একটু পরেই গান শোনাবে, আসি। হ্যাঁ, এবার আমি একটু ধরি আরেকটা নিমন্ত্রণ, পাশেই তাই না, হলদারপাড়া আছে না, দাড়িবিট হলদারপাড়া, সেখানে মনে হয় মঙ্গলবার থেকে না, আগামী মঙ্গলবার থেকে বিরাট বাউল অনুষ্ঠান, নামি দামি শিল্পী গল্পী বাজিয়া এক ঝাঁক শিল্পী নিয়ে বড় অনুষ্ঠান হবে। নিমন্ত্রণ রইল, আপনারা যাবেন সবে। এবার আমার ভূমিকায় আমি যাই। মানুষ টাকার জোরে কিনতে পারে, মানুষ টাকার জোরে কিনতে পারে সোনা দানা ধন রতন। হা প্রেম বিনা যায় না কিনা ছোট্ট একটি মন। মন পাইতে গেলে টাকা দিয়ে হয় না। আরে প্রেম বিনা যায় না কিনা ছোট্ট একটি মন, প্রেম বিনা যায় না কিনা ছোট্ট একটি মন। মানুষ টাকার জোরে কিনতে পারে, পারে মানুষ টাকার জোরে কিনতে পারে সোনা দানা ধন রতন।
যায় না কিনা ছোট্ট একটি মন, প্রেম বিনা যায় না কিনা ছোট্ট একটি মন। কেউ বা সাজায় অট্টালিকা, কেউ বা সাজায় অট্টালিকা, তবু চোখের জলে ভাসে। আবার কেউ ঠিক দুবেলা পায় না খেতে, তবু আপন মনে হাসে। হ্যাঁ, আমি রাধামোহনের কথা বলছি। এই রাধামোহন, আমি যদি রাস্তায় ঘুমাই, সারা রাত ঘুমাই, আমার মরণের ভয় নেই। যদি ভগবান না নেয়, কোনো ভয় নাই। সারা রাত পরে থাকলে মরণের ভয় নেই, কারণ আমি যে গরিব মানুষ। আর যারা বড় লোক, 4 তলা 5 তলা, আবার দ্বারে পাহারা, তারপরেও কি ঘুমাইতে পারে তারা? মনে শান্তি নাই, কখন যেন কি হয়। তাই কেউ বা সাজায় অট্টালিকা, তবু দ্বারে রাখে পাহারা। কেউ বা সাজায় অট্টালিকা, দ্বারে রাখে পাহারা। আর কেউ হাড়ি বাড়ি নারী ছেড়ে হাতে নিল দোতারা গো, হাতে নিল একতারা। কেউ বা সাজায় অট্টালিকা, দ্বারে রাখে পাহারা। আর কেউ হাড়ি বাড়ি নারী ছেড়ে হাতে নিল দোতারা গো, হাতে নিল একতারা। ও তার মনুজারা মাতোয়ারা, মনুজারা মাতোয়ারা, বিশ্বজোড়া তার আপন। আমি যেদিকে তাকাই আমার কোনো শত্রু নাই। কেন? সবাই আমার মা, সবাই আমার বাবা, সবাই আমার ভাই। আসরে দাঁড়াইয়ে সবাইকে মা, বাবা, ভাই, বন্ধু বলে যখন প্রণাম জানাই, মনে হয় আমার তখন শত্রু থাকে না। তাই ও সে মনুজারা মাতোয়ারা, মনুজারা মাতোয়ারা, বিশ্বজোড়া তার আপন। প্রেম বিনা যায় না কিনা ছোট্ট একটি মন, আহা, প্রেম বিনা যায় না কিনা ছোট্ট একটি মন। ঠাকুমা আমার কাছে করলো জিজ্ঞাসন। কি প্রশ্ন করেছে? ঠাকুমা খুব চালাক, কি সুন্দর জিজ্ঞাসা করে, হে কৃষ্ণ, তোমার লীলা বুঝতে পারি না? হ্যাঁ? আবার তুমি তো সব যোগাযোগ করো, বুঝবা না কেন? তুমি সব জানো। আমি নাতি, কয় বুড়ির কথা ভুলে গেছ? আমি যোগাযোগ করি আর এখন দোষী হইল বুড়ি? না না না, এই মধুর বৃন্দাবনে আমি বাঁশরি বাজাই অন্তত দিনে 3 বার, ওই কদম তলায় ঠাই। দিনে 3 বার, অন্তত 3 বার কদম তলায় যাই। কয় এত বড় বড় গাছ থাকতে ওই গাছে যাও না?
যে গাছে বাঁদর চড়ে না, ওই গাছে চড়ো কেন, আবার গাছের তলে থাকো কেন? দেখো, পুরাণ আছে সাক্ষী, আমি যখন ছিলাম নারায়ণ, তখন এই কদম গাছটা ছিল আমার দ্বিতীয় লক্ষ্মী। আমার যে আসল লক্ষ্মী, একবার আসল লক্ষ্মী আছে সাক্ষী, পাতালেতে গেল, লক্ষ্মী হারা নারায়ণ কাঁদিতে লাগিল। আমার লক্ষ্মী একবার পাতালে গিয়েছিল ভক্তের বাড়িতে, লক্ষ্মী হারা হয়ে নারায়ণ কাঁদে। বাল্যখিল্য নামে দুই মুনি ঠাকুর, তারা নারায়ণের চোখে জল দেখে সাধনা করে যজ্ঞ করে এক লক্ষ্মী বানাইল। ওই লক্ষ্মী এনে যখন নারায়ণকে দিল, নারায়ণ বলছে না না, আমার লক্ষ্মী তো আছে, সে পাতালে গেছে, তার জন্য একটু বেদনা। বলছে আমরা যে লক্ষ্মী একটা তৈরি করলাম, এই লক্ষ্মীর সঙ্গে মিলন হবে না, মিলন না হলে আমরা অভিশাপ দেব। ভক্তকে চেনো না? সেই দিন নারায়ণ কথা দিয়েছিল, হ্যাঁ মিলন হব, অন্তত দিনে 3 বার মিলন হব। এই লক্ষ্মী কদম গাছ হইয়া থাকবে যমুনার কূলে, আমি কখনো চড়ব ডালে, কখনো থাকব তলে। এই লক্ষ্মী গিয়ে কদম বৃক্ষ হবে, অন্তত দিনে 3 বার এই কৃষ্ণ সঙ্গ পাবে। তাই তো কৃষ্ণ কদম তলায় আসে আরো যায়, কদম ডালে হেলান দিয়া বাঁশরি বাজায়। আবার একটা প্রশ্নের জবাব দিলাম, রাখি নাই গোপন, মন দিয়ে শোনো বুড়ি, করলে জিজ্ঞাসা। কেউ বা খায় সোনার থালায়, তবু চোখের জলে ভাসে। আবার কেউ তো মুঠো পায় না খেতে, তবু আপন মনে হাসে গো, আপন মনে হাসে। মানুষ কম বেশি আশার আসে, কম বেশি না জানি কি, না জানি কি আশার আসে বেঁচে আছে এই জীবন। প্রেম বিনা যায় না কিনা ছোট্ট একটি মন, প্রেম বিনা যায় না কিনা ছোট্ট একটি মন। প্রীতি সুজন বিনে শঠের সনে, যদি প্রীতি করে সুখের আশা নাই কপালে, কাঁদতে হয় জনম ভরে। সুজন দেখিয়া করিও প্রীতি, মরিলে নাহি ছাড়ে। সুজন বিনে শঠের সনে যদি প্রীতি করে, সুখের আশা নাই কপালে, কাঁদতে হয় জনম ভরে। ওগো চোখের নেশায় পীড়িত করে, চোখের নেশায় পীড়িত করে কাঁদে বাউল রাধা মোহন। প্রেম বিনা যায় না কিনা ছোট্ট একটি মন, প্রেম বিনা যায় না কিনা ছোট্ট একটি মন। যেই কালী দহের তীরে বিষের তেজে জন্মায় না তো ঘাস, এই কালীদহের আশেপাশে ঘাস জন্মায় না,
ওই কালীদহের উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না, বিষের তেজে পাখি উড়ে পড়ে সেটাই কালীদহেই মরে। আশেপাশে কোনো বৃক্ষ নাই। আবার সেই কালীদহের পারে একটা কদম গাছ রয়। ওই বিষের তেজে কেন কদম গাছের মরণ নাহি হয়? কি চমৎকার কথা বুড়ি করলো জিজ্ঞাসন, শাস্ত্র মতে জবাব দিব রাখবো না গোপন। ওই কদম গাছটা যখন ওই কালীদহের পারে ছিল, নারায়ণ ঠাকুরকে তো দেখেছেন, লক্ষ্মী নারায়ণ। লক্ষ্মীর বাহন হচ্ছে পেশা, আর নারায়ণের বাহন গরুর পাখি। ওই পাখিটার নাম গরুর পাখি। এবার গরুর পাখির মা নামটা বিনতা, সতিনীর দাসী হইল শাস্ত্র পুরাণে গাথা। মায়ের দাসিত্ব করতে মোচন, বিমাতাকে করলো জিজ্ঞাসন, ও মা তুমিও মা, আমার জন্ম যে দিয়েছে সেও মা, বাবা তো একজন, তাহলে আমার মা তোমার দাসী কেন? এবার ওই সাপের মা জবাব দেন, তোর মা আমার সঙ্গে একটা প্রতিজ্ঞা ছিল, একটা কম্পিটিশন হেরে গেল, এই জন্য তোর মা আমার দাসী হইল। আচ্ছা এই দাসী থেকে আমার মাকে মুক্তি দিবা না? কয় মুক্তি পাবি, তোর মা মুক্তি পাবে যদি সে চন্দ্রলোক থেকে সুধার ভাণ্ড এনে আমাকে দিতে পারিস, তাহলে তোর মাকে মুক্তি দিব। গরুর আর করে নাই দেরি, চন্দ্রলোকেতে চলিল। সেখানে অনেক বড় বড় বীরের সঙ্গে তাহার যুদ্ধ হলো। স্বয়ং নারায়ণের সঙ্গে যুদ্ধ হলো, নারায়ণও হেরে গেল। কেন? ওই যে ভক্ত। মায়ের জন্য যখন ভক্ত স্বর্গধামে যান, ভগবান কয় রাখতেই হবে মাতৃভক্তের মান। সতী নারীর যেমন সম্মান, সতী নারীর পুত্রেরও তেমন সম্মান। তাই নারায়ণ পরাজয় হলো। এবার সুধার ভাণ্ড নিয়ে গরুর পক্ষী রওনা হলো। দেবরাজ ইন্দ্র বলছে, গরু দাঁড়াও। কেন? এই সুধা নিলে তোমার ওই মা কি করবে জানো? ও তো তোমার আসল মা না, তোমার বিমাতা মানে সতীন মা, সৎমা। এই সুধা ওর ছেলেদের খাওয়াবে। ওর ছেলেরা হচ্ছে সাপ, সাপেরা তো এমনি সমাজের ক্ষতি করে। আর যদি সুধা খায় তাহলে সাপ তো জীবনে মরবে না, তাহলে সমাজের মানুষের কিন্তু খুব ক্ষতি হবে। তোমার সঙ্গে আমি বন্ধু হলাম, বলছে আমি যে মায়ের বাক্য, নইলে আমার মা যে মুক্তি পাবে না। বলছে ঠিক আছে, এই ভাণ্ড নিয়ে তোমার মায়ের কাছে, তোমার মায়ের যে সতীন তার কাছে দিবা, দিয়ে বলবা এবার মাকে মুক্তি দাও। তোমার মাকে মুক্তি দেবে। আর তুমি একটু নিয়ম বলবা যে এই সুধা ভালো করে স্নান করে পবিত্র অন্তরে সুধা করতে হয় পান। এবার গরুর নিয়ে ওই সুধা ওই কদম গাছের ডালে বসে করিল বিশ্রাম। ওই একটু সুধা ওই কদম গাছের মধ্যেই পড়ে। আবার এই জন্য অমর হইল মরে না নদীর পারে। ওই যে কদম বৃক্ষ, গরুর ওই কদম গাছে বসে সুধার ভাণ্ড নিয়ে একটু বিশ্রাম করেছিল। ওই একটু সুধা ওই কদম গাছের মধ্যে পড়লো, এই জন্য ওই কদম গাছটা অমর হয়ে গেছে, সে আর মরে না। এবার সেই সুধার ভাণ্ড নিয়ে দিল মায়ের ঠাই, মানে সৎমা, মায়ের সতীন। এবার তোমাকে সুধার ভাণ্ড দিলাম, আমার মায়ের মুক্তি চাই। সঙ্গে সঙ্গে কদ্রু বলছে, যা তোর মাকে আমার দাসীপনা থেকে মুক্ত করে দিলাম। এবার আমার পুত্রগণ মানে সর্প, তোরা আয় সুধা খাবি।
সুধা খেলে অমর হয়ে যাবি, তোদের কেউ মারতে পারবে না। এবার গরুর বলছে, মা সুধা খাওয়ার তো একটা নিয়ম আছে, এটা পবিত্র জিনিস, ভাইদের বলো তারা স্নান করে পবিত্র অন্তরে এসে যেন সুধা করে পান। এবার কর্তৃ বলছে তাই কর। সবাই নদীতে স্নান করতে গেল, আর এই সুধার ভাণ্ড কুশ বন মানে কাশিয়া বন, ওই কুশের উপরে রাখলো, মানে যে কুশ দিয়ে আমরা পূজা পার্বণ করি, এই কুশ গাছ এভাবে মাটিতে হেলাইয়ে তার উপরে সুধার ভাণ্ডটা রাখলো। এবার স্নান করতে গেল, গরুর মা তো মুক্তি পেল। আর এই সুযোগে দেবরাজ ইন্দ্র সুধার ভাণ্ড হরণ করে স্বর্গপুরে নিয়ে গেল। এদিকে ভক্তের মা মুক্তি পেল, আর সাপেরা এসে সুধা না পেয়ে ওই কুশের উপরে চাটাচাটি করে। আবার সাপের জিহ্বা দুই ভাগ হইল, দেখলাম শাস্ত্র পড়ে সাপের কিন্তু জিহ্বা দুইটা মানে কাটা। ওই যে কুশের আঘাত লাগলো, সাপের জিহ্বা কেটে গেল। তাহলে এই তো তোমার জিজ্ঞাসা ছিল, রাখি নাই গোপন। এবার দাঁড়াও দাঁড়াও বড়াই বুড়ি মিলিব দুইজন। ও বুড়ি, এবার একটা কাজ করবা, যেটা তোমার কাছে চাইলেই তো পাই। হ্যাঁ, রাধা রানীর কথায় আমার মনে পড়ে যায়, আবার যোগাযোগ করে রাধা এনে দেখাও না আমায়। রাধাকে না দেখিলে প্রাণে বাঁচা দেয়, আবার কোথায় রাধা একবার এনে দেখাও গো আমায়। এবার তুমি যতই ওগো রাধা রাধা করো, আমি আনবো না রাধাকে, তুমি আমার কথা ধরো। এবার তুমি যদি পারো ওগো রাধাকে ডেকে আনো তাই। এই শোনো শোনো, খুব ভালো কথা বলছো, এর জন্য তোমাকে 1000 টাকা পুরস্কার দেওয়া দরকার। তা দাও। এক মুখ দিয়ে যেই জনা দুই কথা কয়, ওইটা কি আর মুখ থাকে অন্য কিছু হয়? এই যে এইদিকে গোসাই, এটা মুখ থাকে না, অন্য না। কিছু হয়ে যায়। কে এক মুখ দিয়ে দুই কথা বললো? তুমি। কি বললাম? তুমি তো স্বীকার করেছিলে ত্রেতা যুগে কৃষ্ণ লীলা বৃন্দাবনে যত হবে আমি আগেও থাকবো, মাঝেও থাকবো, শেষেও থাকবো, প্রত্যেকটা কাজে আমি সহযোগিতা করব। তুমি যা বলবা আমি তাই করব, আমি যা বলি তাই করো, না বলে রাধারে এনে মিলন করাও। না না বলেছি, আমি স্বীকার করছি, বলেছি, কিন্তু এখন আমি তোমার রাধাকে আনতে পারবো না। কেন বলো তো? ওই যে তুমি আমারে চেনো না, আমাকে কত কিছু বললা। আরে বুড়ি, এখন ঠেলাই পইরা এখন বুড়ির পা ধরো নাকি? ওইটা কি আমি আর মন থেকে কই? বুড়ি ওইটা তো আমি এমনি কইছি, মন থেকে না তো কই না। ওইটা হবে না। এরকম হয় যখন বিপদে পড়ে মানুষ পায়ের মধ্যেও পড়ে। দেখো এতদিন তুমি আমাকে বলেছো আমি রাধাকে তোমার কাছে এনে দিয়েছি, কিন্তু তোমার হাতে তো বাঁশি আছে, বাঁশি দিয়ে তুমি ডাকো, বাঁশি দিয়ে যদি তুমি রাধা রাধা নাম ধরে ডাকো, সে আর ঘরে থাকতে পারবে না, ছুটে তোমার কাছে চলে হ্যাঁ, আসবে। কিন্তু শোনো, আমি ডাকলেই আসবে এটা আমি জানি, বাঁশি বাজালে পরে রাধারানী আসবে। এবার রাধা নামের সাদা বাঁশি কৃষ্ণ হাতে নিল, রাধা 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 বলে বাজাইতে লাগিল। হায় গো বাজিল বাঁশরি, বাজিল বাঁশরি, বাজিল বাঁশরি, ও বাজিল বাঁশরি, বাঁশরি কয় কিশোরী, বাজিল বাঁশরি, বাঁশরি কয় কিশোরী, বাজিল বাঁশরি। রাধারানী ছিল তখন আয়ানেরও ঘরে, রাধা রাধা বলে ডাকে বারে বারে। রাধা ভাবছে বন্ধু পড়েছে কোন ভক্তের ফেরে, পড়েছে কোন ভক্তের ফেরে, তাই বাঁশির সুরে ডাকে বারে বারে। পড়েছে কোন ভক্তের ফেরে। উন্মাদিনী হয়ে রাধা ছুটিয়ায় আসিল, আবার নিকুঞ্জ বনেতে এসে দর্শন দিল। এবার এই যে বুড়ি